নমস্কার। আজকে হঠাৎ করে লাইভে আসলাম, কারণ সময় হয়ে ওঠে না। তো আজকে হঠাৎ করে লাইনে আসলাম। অনেকে হয়তো লাইনে নেই, অনেক রাত্রি যদিও হয়েছে। এত রাত্রি লাইনে আসাটা হয়তো সবার পক্ষে জড়ে যাওয়া, যুক্ত হওয়া সম্ভব হয় না। তো যাই হোক, যখন যে দেখবেন ভিডিওটা কাজে লাগবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অ্যাস্ট্রো বাস্তু হিসাবে, অর্থাৎ আমাদের যে অ্যাস্ট্রো অর্থাৎ অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ। তো এই সঙ্গে সঙ্গে জ্যোতিষের বিষয়, এর সঙ্গে কিন্তু বাস্তু ব্যবসাটাই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন দেখা যায় কোনো জাতক জাতিকার ক্ষেত্রে জ্যোতিষ সংক্রান্ত সমস্ত বিষয়কে নিরক্ষভাবে নিরীক্ষণ করা হয়, বিশ্লেষণ করা হয় এবং সমস্ত বিষয় অ্যানালাইজ করার পর দেখা যাচ্ছে বিশেষ কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না কুণ্ডলীর মধ্যে, কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে কিন্তু সেই জাতক জাতিকা ভুগছে বা সমস্যায় পড়ছে এবং সেও সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না বা সমাধান হচ্ছে না। অনেকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, অনেক জায়গায় দেখিয়েছেন, কিন্তু হচ্ছে না, দেখা যায় অনেক ক্ষেত্রে। তখন আমাদের দেখতে হয় বাস্তু, তখন আমাদের পরিলক্ষিত করতে হবে, অর্থাৎ দেখতে হবে বাস্তু ব্যাপার নিয়ে। বাস্তু যদি সমস্যা থাকে, বাস্তুগত কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে কুণ্ডলীকে যত কিছু দেখা যাক না কেন, যত বিষয় প্রতিবিধান যাই হোক না কেন, সেক্ষেত্রে কার্য বা সেই ক্রিয়া করতে গিয়ে বা সমাধানের রাস্তা খুঁজতে গিয়ে অনেক সমস্যা দেখা যায় বা হঠাৎ করে হয়ে ওঠে না। এর প্রধান কারণ হচ্ছে জ্যোতিষ বিষয়ের সঙ্গে সঙ্গে বাস্তু বিষয় যদি সঠিকভাবে জানা যায়, অর্থাৎ যে বাস্তুতে জাতক জাতিকা বসবাস করছেন বা যে বাস্তুতে থাকছেন, সেই বাস্তুর পরিবেশ কি রয়েছে, অর্থাৎ বাস্তু সম্বন্ধীয় বিষয়, অর্থাৎ যে জায়গাতে বাসস্থান সেখানে বাস্তুর পরিবেশ কি আছে, বাস্তুর কোনো দোষ আছে কিনা, এগুলো অবশ্যই দেখার দরকার থাকবে। তো এই সমস্তগুলো দেখা গেলে তখন বাস্তুর সমস্যাগুলো যদি ঠিকভাবে দেখা যায় এবং সেই হিসাব মতো প্রতিবিধান করা যায়, তাহলে কিন্তু জাতক জাতিকা অনেকটা সমস্যা থেকে কভারেজে বেরিয়ে আসতে পারে। এক মিনিট, নাকি শুনতে পাচ্ছেন কিনা, নেটওয়ার্কের প্রবলেম একটু হচ্ছে। আশা করি ঠিক আছে, নেটওয়ার্ক শুনতে পাচ্ছেন আশা করব। যদি অনেক রাত্রি করে জয়েন্ট হয়েছি বা অনেক রাত্রি করে লাইভে আসলাম, এত রাত্রে সম্ভবত অনলাইনে থাকাটা হয়তো অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বা সম্ভব নেই। অনেকে হয়তো আছেন, ব্যস্ত আছেন কোনোভাবে। তো যখনই ভিডিও দেখবেন, কিন্তু আমি আজকে যে বিষয়টা বলতে চাইছি যে জ্যোতিষের বিষয় অর্থাৎ কুষ্টি কুণ্ডলী বিচার ছবি তো হচ্ছে, সঙ্গে দেখতে হবে বাস্তুগত ব্যাপার। বাস্তু কিন্তু যদি সমস্যা থাকে, তাহলে জ্যোতিষ সংক্রান্ত যত কিছুই আপনাদের প্রতিবিধান হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে প্রতিকারের জায়গা তৈরি করা অনেকটা কঠিন হয়ে পড়ে। অর্থাৎ বিভিন্নভাবে প্রতিকার করার পরেও হয়তো অনেক জায়গায় দেখিয়ে অনেক রকম প্রতিকার করাচ্ছেন, কাজের জায়গা সেখানে কিন্তু হয়ে উঠছে না। তার কিন্তু প্রধান কারণ হতে পারে একমাত্র বাস্তু সমস্যা। কিরকম হতে পারে সমস্যা? দেখুন, আপনার বাস্তুগতভাবে আমরা জানি প্রথমত 10টা দিক, 10 দিকের মধ্যে ঊর্ধ্ব এবং অধ, ঊর্ধ্বকে পাই না, ঊর্ধ্ব এবং অধ বলতে ব্রহ্মস্থানকে বলা হচ্ছে এক্ষেত্রে, বা নিচবর্তী অংশকে। আমরা যে 4 দিক, এই 4 দিককে আমরা যদি মাঝামাঝি ভাগ করি, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এখন আমরা যদি যাই উত্তর পূর্ব এর মাঝামাঝি যে অংশ সেখানে হচ্ছে ঈশান কোণ, দক্ষিণ এবং পূর্বের মাঝামাঝি দক্ষিণ পূর্ব এটা অগ্নিকোণ, দক্ষিণ এবং পশ্চিমের মধ্যবর্তী যে অংশ, যে কোণ পাচ্ছি আমরা 45 ডিগ্রি, তাকে বলা হচ্ছে নৈঋত কোণ, এবং পশ্চিম এবং উত্তরের মধ্যবর্তী অংশ একে বলা হচ্ছে বায়ব্য কোণ বা বায়ুকোণ। তাহলে প্রতিটা কোণের বা প্রতিটা জায়গায় কিন্তু অধিপতি দেবতা রয়েছেন এবং ইষ্ট দেবতাও রয়েছেন, এবং প্রতিটা দিকের এক একজন অধিদেবতা রয়েছেন। তো যদি কোনো বাড়ির ক্ষেত্রে দেখা যায় বায়ব্য কোণে ঠাকুর ঘর হয়ে গেছে, খুবই ডিস্টার্ব অবশ্যই হবে, বা বায়ুকোণে কোনোভাবে রান্নাঘর হয়ে গেছে, ডিস্টার্ব অবশ্যই আসবে। আবার যদি দেখা যায় পড়াশুনো করছে বাচ্চারা বায়ুকোণে গিয়ে বসে, সেখানে সমস্যা আছে, পড়াশোনা হতে চায় না। আবার দেখা যায় অগ্নিকোণে রান্নাঘর না হয়ে অগ্নিকোণে যে ঠাকুরঘর হয়ে থাকে, বা অগ্নিকোণে এমন কিছু ব্যবস্থা যেগুলো আমাদের ঠাকুর ঘরে কাছাকাছি হওয়া দরকার ছিল, অথবা পড়াশোনার জায়গা, বসবাসের জায়গা, এগুলি যদি হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা সমস্যাটা হয়ে ওঠে। তো এক্ষেত্রে লক্ষ্য করা যাবে বাস্তুগতভাবে সমস্ত দিক সঠিকভাবে যাতে সঠিকভাবে থাকে সেগুলো নির্ণয় করতে হবে।
সমস্ত দিক দেখার পরে বাস্তুর চতুর্দিক অবশ্যই দেখার দরকার থাকবে, এবং বাড়ির এন্ট্রান্স অর্থাৎ যে প্রধান দরজা দিয়ে আপনি বাড়িতে প্রবেশ করছেন সেই দরজা, মুখ্য দরজা, সেটা কোথায়, কোন অবস্থানে রয়েছে, কোন দিকে রয়েছে, তার উপর নির্ভর করবে আপনার বাস্তুর পরিবেশ এবং বাস্তুর যে ভাইব্রেশন, বাস্তুর অ্যাক্টিভনেস বা পজিটিভিটি। তো বাস্তুর নেগেটিভনেস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু উপায় প্রতিকার করা সত্ত্বেও সেই বাড়ির জাতকটা থেকে খুব একটা লাভবান হয়ে ওঠে না। এটা একটা সমস্যা থাকে, অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাড়ির ক্ষেত্রে বাস্তু সমস্যা রয়েছে সেগুলো আগে দেখার প্রয়োজন থাকে, এবং তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান ব্যবস্থা থাকবে। সময় মতো প্রতিকার প্রতিবিধান করা দরকার অবশ্যই রয়েছে। যে ক্ষেত্রে বলা যায়, ধরুন কোনো বাড়িতে দক্ষিণ পশ্চিম অংশে যদি মেন এন্ট্রান্স অর্থাৎ প্রধান দরজা বা রান্নাঘর হয়ে থাকে, বা ল্যাট্রিন বাথরুম বা শকপিট বা চেম্বার যাই হোক না কেন, যদি দক্ষিণ পশ্চিম অংশে অর্থাৎ সাউথ ওয়েস্টে যদি হয়ে যায়, প্রপারলি সাউথ ওয়েস্ট ডিগ্রি অনুযায়ী বলছি, এমনি দেখেই বললেন সাউথ ওয়েস্ট, সেটা নয় কিন্তু, কারণ একটা সাউথ ওয়েস্ট আমরা যে ডিগ্রি দিয়ে বার করতে হবে, প্রকাশ্য বা আপনি যা দেখছেন সেই বাড়ির কিন্তু আদৌ সেটা দক্ষিণ পশ্চিম কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ সাউথ ওয়েস্ট কিনা দেখার দরকার থাকবে, কারণ কম্পাস দিয়ে দেখার দরকার থাকবে, বা গুগল আর্থ দিয়েও দেখতে হবে যে আপনার আদৌ যে অংশটা আপনি জানেন দক্ষিণ পশ্চিম অংশ বলে, আদৌ সেটা দক্ষিণ পশ্চিম অংশ পড়ছে কিনা। অনেক সময় কিছু ডিগ্রি, অর্থাৎ 10 ডিগ্রি 15 ডিগ্রি কিন্তু হেলে যেতে পারে বিভিন্ন দিক, অর্থাৎ আমরা জানি 90 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পূর্ব অংশ সেটা আপনার বাড়ির ক্ষেত্রে 90 ডিগ্রিতে হচ্ছে কি 75-এ হচ্ছে কি 110-এ হচ্ছে, এটা দেখার দরকার থাকবে। সেই অনুযায়ী কিন্তু আপনার বাড়ির যে বাস্তু তার বিভিন্ন দিকগুলো কিন্তু আপনার কোন অংশে পড়ছে সেটা নির্ভর করবে, এবং তার উপরে কিন্তু ফলাফল নির্দেশিত হবে। যেটা বলছিলাম, যদি দক্ষিণ পশ্চিম অংশে আপনার প্রধান দরজা হয়ে যায় তাহলে কিন্তু এটা রাহুর ক্ষেত্র। এই রাহুর ক্ষেত্রে যদি প্রধান দরজা হয় তাহলে কিন্তু বিভিন্নভাবে শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, অকারণবশত সমস্যাগুলো বাড়ির মধ্যে আসতে থাকে। সামাজিকভাবে বিভিন্নভাবে বদনাম, এবং সামাজিক দিক থেকে আপনি বিভিন্নভাবে বা বাড়ির সবাই একটা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারেন। আর্থিক উন্নতি দেখা যায় না বাড়ির মধ্যে। সাংসারিক সমস্যা থেকে শুরু করে হেলথের সমস্যা অর্থাৎ স্বাস্থ্যগত সমস্যা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এক সময়। আরো দেখা যায় আত্মীয় স্বজন, কুটুম্ব বন্ধু যারা আপনার সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু আস্তে আস্তে আপনার কাছ থেকে সরে যাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে খুব একটা ভালোভাবে আগের মতো কমিউনিকেশন হচ্ছে না ওনাদের সাথে। অর্থাৎ আস্তে আস্তে বন্ধু বান্ধবের জায়গা, আত্মীয় স্বজনের জায়গা অনেকটা কিন্তু সরে যায়। যদিও এখান থেকে আবার পিতৃদোষ তৈরি করে। যদি দক্ষিণ পশ্চিম অংশে ল্যাট্রিন বাথরুম হয়ে যায় বা আরো কিছু নেগেটিভ ক্ষেত্র স্থাপন করা হয় সেক্ষেত্রে, তাহলে কিন্তু এখানে আবার পিতৃদোষ যদি আপনার কুণ্ডলী থাকে সেটা বাড়াবাড়ি হয়ে যায় এবং পিতৃদোষ তৈরি করে দেয়। পিতৃদোষ তৈরি করে এক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা, সেটেলমেন্টের সমস্যা, প্রসপারিটির প্রবলেম, এবং নিজেকে পারিবারিক যে উন্নতি গ্রো সেটা কিন্তু বৃদ্ধি হতে ভীষণভাবে বাধাগ্রস্ত হতে হয়। আমি আজকে লাইভে আসার এটাই কারণ যে সময় পাই না, কিছু বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। তো অনেকেই প্রশ্ন করেন বিভিন্নভাবে, অনেক জায়গায় গিয়েছেন, অনেক জায়গাতে দেখিয়েছেন, কিন্তু সমাধান হচ্ছে না। তার কিন্তু কারণ হতে পারে এটা যে আপনার কুণ্ডলিতে যা দোষ ত্রুটি দেখা যাচ্ছে সেটা আদৌ যা দেখা যায় তার থেকে বড় দোষ রয়েছে নিশ্চয়ই বাস্তুর মধ্যে। অর্থাৎ বাস্তুর সমস্যা থাকার জন্য কিন্তু বিভিন্ন কারণে আপনার কিন্তু সেই রেমেডিগুলো যেখানে যা করাচ্ছেন, যার কাছেই করান না কেন, সেই রেমেডি হয়তো সঠিকভাবে কার্যকরী করছে না। কারণ হতে পারে বাস্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে না। বাস্তু যদি প্রবলেমেটিক থাকে, বাস্তু যদি ভীষণভাবে সমস্যায় থাকে, তাহলে সেখানে কিন্তু রেমেডি ভীষণভাবে কাজ করতে পারে না, বাধাগ্রস্ত হতে হয়। কারণ বাস্তু একটা সায়েন্সের ভাবে থাকে, সায়েন্স এটাকে মানে, এবং সায়েন্সের ভাইব্রেশন কিন্তু ভীষণভাবে থাকে। প্রতিটা দিকের কিন্তু ভাইব্রেশন রয়েছে, প্রতিটা দিক থেকে কিন্তু আমরা নেগেটিভিটি এবং পজিটিভিটি দুটোই পাই। প্রতিটা দিকে কিন্তু একটা ঋণাত্মক এবং ধনাত্মক দিক রয়েছে এবং তার ভাইব্রেশন রয়েছে। তো সেইভাবে কিন্তু ফলাফল পাবেন। এবং মানুষের মানসিকভাবে মনের মধ্যে কিন্তু ভাইব্রেশন দেখা যায়। মানসিকভাবে কিন্তু আপনার যে কার্যকরিতা বা আপনার সিদ্ধান্ত বা আপনার এগিয়ে চলার পথ, সেগুলো কিন্তু অনেকটা নির্ভর করবে এই দিক থেকে।
সিদ্ধান্ত আসতে গিয়ে বা সিদ্ধান্তে আসতে পারছেন না, চিন্তা ভাবনার অভাব বা চিন্তা করে ঠিক সঠিক পথে যেতে পারছেন না, এটাও কিন্তু বাস্তুগত প্রবলেম আসতে পারে। যদি আপনার বাড়ির ক্ষেত্রে উত্তর অংশ ডিস্টার্ব থাকে, অর্থাৎ বাড়ি যদি আপনার উত্তর অংশ ডিস্টার্ব থাকে, বাড়ির উত্তর অংশ বা পূর্ব অংশ বা উত্তর পূর্ব অংশ ভীষণ ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু সমস্যাটা হবেই। বাড়ি যদি আপনার দেখা যায় যেটা উত্তর পূর্ব বা ঈশান কোণ জানি আমরা, সেই ঈশান কোণে যদি ঠাকুর ঘর না হয়ে সেখানে অন্য কোনো ব্যবস্থা, রান্নাঘর, ল্যাট্রিন বাথরুম বা সিঁড়ি হয়ে থাকে, তাহলে মানসিক চাপ, পারিবারিক সমস্যা এবং বাড়িতে উন্নতিতে বাধা অবশ্যই আসবে। এগুলো লক্ষ্য করা যায় এবং বাস্তবেই এগুলো লক্ষ্য করা যায়। তাই বাস্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বিভিন্ন রকম ফ্ল্যাট তো তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন শহরে বিভিন্নভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে। সমস্ত ফ্ল্যাটের মধ্যে সমস্তভাবে বাস্তু মেনটেন করা সম্ভব হয় না। অবশ্যই কিছু কিছু জায়গাতে অবশ্যই মেনটেন করা হয়। একটা বড় প্লেস, বহুতল বাড়ি, সেখানে তো বিভিন্ন ফ্ল্যাট থাকছে, অর্থাৎ আবাসন। তো সেক্ষেত্রে সমস্ত আবাসনগুলোকে কিন্তু আমরা বাস্তু অনুযায়ী করতে পারি না, স্বাভাবিক সম্ভব নয়। কিছু বাস্তু মতে হলো, কিছুগুলো কিন্তু বাস্তুসম্মত হতে পারে না। এতে আপনি যে ফ্ল্যাটটা নিতে চাইছেন বা যে ফ্ল্যাটটা আপনি পছন্দ করেছেন বা সিলেকশন করেছেন, সেটা বাস্তু মতে আছে কিনা দেখার দরকার থাকবে, নাহলে কিন্তু আপনাকেই এই সমস্যার মধ্যে পড়তে হবে, ভুগতে হবে। অর্থাৎ আপনি পছন্দ করছেন, এমনও সময় দেখা যায় আপনার যদি কুণ্ডলিতে রাহুর ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু যেই বাড়িতে রাহুর খারাপ অবস্থা রয়েছে, অর্থাৎ যেই বাড়িতে দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম অংশে দরজা থাকবে, যে বাড়িতে দক্ষিণ পশ্চিম ল্যাট্রিন বাথরুম থাকবে বা খারাপ এরকম ভাইব্রেশন লক্ষ্য করা যাবে, সেই বাড়ি কিন্তু আপনার অটোমেটিকলি মন থেকে চাইবে এবং সিলেকশন হবে আপনার দ্বারা। অর্থাৎ আপনি সেটাকে সিলেকশন করবেন মন থেকে, যে বাড়িতে এই ডিস্টার্বটা থাকবে, রাহুগত সমস্যা, এবং আপনার কুণ্ডলিতে দেখা যাবে রাহু প্রবলেম রয়েছে, সেই বাড়িটা আপনার দ্বারা সিলেকশন হবে অটোমেটিকলি। এটা কিন্তু অনেক সময় দেখা গেছে এবং সেটা হয়ে থাকে। আপনি কুণ্ডলী ম্যাচ করে দেখে নেবেন, যদি আপনার কুণ্ডলীর মধ্যে, আপনার কুষ্টির মধ্যে রাহু খুবই সমস্যাদায়ক জায়গা রয়েছে, গুরুচন্দ্রের যোগ হয়ে আছে বা পিতৃদোষ হয়ে আছে, বা রাহু আপনার ক্ষেত্রে খারাপ অবস্থায় রয়েছে, অর্থাৎ যে ক্ষেত্রগুলো আপনার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে না রাহু ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনুযায়ী আপনার রাহু আপনার কুণ্ডলিতে খারাপ ফল দিচ্ছে, তাহলে আপনার দেখবেন বাস্তুগতভাবেও রাহুর অবস্থান অনেকটা লক্ষ্য করা যাবে খারাপ ব্যবস্থায় থাকে। আপনি নতুন বাড়ি তৈরি যখনই করবেন, তখন দেখবেন খারাপ যে জোনগুলো, সেগুলো খারাপ ব্যবহার আপনার ক্ষেত্রে আসবে, বা খারাপ জোনগুলোকে আপনি কিন্তু ব্যবহার করে ফেলবেন, যাতে আপনার নেগেটিভনেস বেশি বৃদ্ধি পায়, সেই জায়গাটা তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। আপনি না চাইলেও স্বাভাবিকভাবে কিন্তু অটোমেটিকলি হয়ে যাওয়ার জায়গা তৈরি করে। তাই বাড়িঘর তৈরি হোক বা ফ্ল্যাট কিনুন, বাস্তু অবশ্যই দেখা দরকার থাকবে, বাস্তুসম্মতভাবে দেখা দরকার। তাহলে কিন্তু অনেকটা কুণ্ডলীর সমস্যা থাকা সত্ত্বেও বাস্তু ঠিক থাকলে অনেকটা ইজিলি সমস্যার সমাধান বা আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি কুণ্ডলীর মধ্যে যত সমস্যা থাক বা না থাক, বাস্তু সমস্যা থাকে, সেখানে কিন্তু সহজে রিকভারি হয়ে বেরিয়ে আসা খুব একটা সম্ভব হয়ে ওঠে না। কারণ বাস্তুর সমস্যা, যেখানে আপনি বসবাস করছেন, যেটা আপনার সমস্ত সময় ম্যাক্সিমাম সময় কাটাচ্ছেন, বাড়ি হচ্ছে আবাসস্থল, মানে বাড়িতে আপনি যেখানে কাজকর্ম থাকুন না কেন, বাড়িতেই বেশিরভাগ সময়টা কাটে মানুষের। কারণ রাত্রিকালীন সময়তে বাড়িতে থাকছেন এবং ছুটি আদি বিভিন্ন কাজকর্ম বাদ যখন বাড়িতে থাকছেন, কারণ সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম সময়টা যদি ঘন্টা অনুযায়ী হিসাব করি, ম্যাক্সিমাম সময়টা বাড়িতে কাটাতে হয় বাড়ির ম্যাক্সিমাম সদস্যদের। এতে বাস্তু যদি সমস্যাদায়ক হয়ে যায়, সেই বাস্তু যদি আপনার ক্ষেত্রে নেগেটিভনেস তৈরি করে, অর্থাৎ আপনার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে না, এরকম যদি সমস্যা তৈরি হয়ে যায়, সেই বাস্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যাদায়ক তৈরি করে। অর্থাৎ আপনার কুণ্ডলী যতই ভালো হোক না কেন, সেক্ষেত্রে বাস্তুর সমস্যার জন্য আপনাকে কিন্তু ভুগতে হয়। তাই অনেক সময় দেখা যায় কুণ্ডলী যথেষ্ট ভালো আছে, আপনার বৃহস্পতি দশা চলছে, বৃহস্পতি আপনার লগ্নপতি, বৃহস্পতি আপনার কেন্দ্রস্থ, সমস্ত দেখা যাচ্ছে ভালো ক্ষেত্র, সমস্ত গ্রহে নেগেটিভ ভাবে বা খারাপ গ্রহ অবস্থান নেই, তা সত্ত্বেও দেখা যায় উন্নতি হচ্ছে না, সমস্যা আসছে, আর্থিক সমস্যা, বিভিন্ন রকম ব্যবসা ডুবে যাচ্ছে। কেন হচ্ছে? এটা কিন্তু তার জন্য একটি দায়ী হতে পারে বাস্তু। তাই যদি বাস্তু সঠিক থাকে, তাহলে কিন্তু কুণ্ডলীর সমস্যা থাকলেও সেটাই অনেকটা জায়গা ঠিক হতে পারে। কারণ বাস্তু একটা হচ্ছে বাস্তব, যেটা আপনি দেখতে পাচ্ছেন, আর কুণ্ডলী হচ্ছে কি একটা টাইমের ব্যাপার। সেখানে 5-10 মিনিট, 5-7 সেকেন্ড পার্থক্য হবেই। একদম অ্যাকুরেট 10 মিনিট, 5 মিনিট বা 10 সেকেন্ড ধরে কেউ ঘড়ি থেকে লিখতে পারে না। বর্তমানে অবশ্য ডিজিটাল ঘড়ি লাগানো হয়েছে বিভিন্ন জায়গাতে। এখন বিভিন্ন অফিস আদালত বলুন বা হাসপাতাল বা নার্সিংহোমে বলুন, ডিজিটাল
ঘড়ি থাকছে, কিন্তু তাহলেও কিছু না কিছু লিখতে গিয়ে কয়েক সেকেন্ড এদিক হবেই এবং কয়েক মিনিটও হতে পারে। এতে সময়টা একদম যে অ্যাকুরেট সেটা বলা সম্ভব হয় না। যদিও ডকুমেন্টারিতে দেখতে হয় ঠিক আছে, ডিসেস ভার্চুয়াল লেখা আছে টাইম ঠিক আমরা ধরবো ঠিক, তা সত্ত্বেও এটা ক্যালকুলেশন করতে হয়, বার্থ টাইম রেক্টিফিকেশন করতে হয়, পিটিআর করতে হয়, অর্থাৎ কেপি অ্যাস্ট্রোলজি যারা করেন, আমরা অর্থাৎ আমিও কেপি অ্যাস্ট্রোলজির মধ্যেই করি, অবশ্যই বৈদিক তো জানতেই হয়, তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজি অর্থাৎ বার্থ টাইম রেক্টিফিকেশন করতে হয়। যে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে আদৌ ওই সময়টা ঠিক কি নয়, অর্থাৎ ক্যালকুলেশনের মাধ্যমে বলা সম্ভব হবে আদৌ ওই সময়টা লেখাটা ঠিক হয়েছে কি কয়েক মিনিট আগাবে বা পিছবে বা কিছু একটা বা পরিবর্তনশীল কিছু রয়েছে, এটা কিন্তু অবশ্যই বলা সম্ভব হয়। তাহলে এটা নয় যে আপনি এসে বললেন আমরা জন্ম তারিখটা বললাম, টাইমটা বলুন, এটা নয়। টাইমটা কতটুকু ঠিক বা কতটুকু ঠিকঠাক লগ্ন অনুযায়ী আসছে সেটা কিন্তু ফর্মুলা রয়েছে এবং তাকে বলে বার্থ টাইম রেক্টিফিকেশন। তারপর বিবেচনা বা বিশ্লেষণ করে বিচার করা যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় বার্থ টাইম ঠিক থাকে না, টাইম জানা নেই, দিন জানা রয়েছে। অনেকের ক্ষেত্রে অনেকে বলে আমার 10 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখ জন্ম, 1990 সালে জানুয়ারি 10 তারিখ জন্ম, এখন বিচার করবেন কি করে? সেটা কিন্তু আপনার কুণ্ডলী তৈরি হবে না ওইভাবে। তখন আপনাকে হরারি কুণ্ডলী দেখতে হবে, অর্থাৎ প্রশ্ন জ্যোতিষ শাস্ত্র অ্যাপ্লাই করতে হবে ক্ষেত্রে, সেটা অন্য প্রসেস রয়েছে। এরপর বাস্তুতে চলে আসতে হবে, তাই একে বলা হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু। আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে সঙ্গে আপনার বাস্তুকে ম্যাচ করানো হবে, অর্থাৎ আপনার কুণ্ডলী কি কথা বলছে সঙ্গে বাস্তুর যে ভাইব্রেশন সেটাকে ওখানে ম্যাচ করা, অর্থাৎ বাস্তু মতে আপনার যে অবস্থাগুলো দেখা যাচ্ছে সেগুলো কতটা ম্যাচ করছে বাস্তব অবস্থা, এগুলো জন্য বলছি। কুণ্ডলীটা ঠিক কিনা ভুল সেটা বোঝা মুশকিল হয়ে যায়, কারণ যদি টাইমটা ভুল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না টাইমটা ভুল দিয়েছেন, আপনি যা দিয়েছেন সেটাই পুষ্টি তৈরি হলো, সে অনুযায়ী আপনাকে বলা হয়ে থাকে। যদি আমরা অনেক সময় বলে দিই যে টাইমটা ভুল হতে পারে বা রেক্টিফিকেশন করা দরকার থাকে, সেটা বলা যায়, কিন্তু ধরে নিলাম আপনার ক্ষেত্রে টাইমটা আপনি ভুলবশত বলে দিয়েছেন যে 9টা 10-এর জায়গায় আপনি 9টা 25 বলে দিলেন, যে 15 মিনিটের ডিফারেন্স আসছে, তাতে কিন্তু অনেকটা পরিবর্তন হয়, অনেক কিছু পরিবর্তন হয়। কিন্তু বাস্তু মতে আপনার বাস্তু যে জায়গাতে যে অবস্থান সেটা পরিবর্তনশীল নয়, অর্থাৎ কম্পাস যদি দেখা যায়, কম্পাস তো ভুল কথা বলবে না, আপনার দিক কোন দিকে কি আছে, বা যখন বাস্তু ভিজিট করা হবে আপনার বাস্তুর মধ্যে কোথায় কি অবস্থান সেটা অবশ্যই দেখা যাচ্ছে, চাক্ষুষ বাস্তবে দেখা যাচ্ছে। এতে সেখানে যে ভাইব্রেশন আসবে, সেখানে যে রেজাল্ট আসবে, বা ওখান থেকে সমস্যা বা যে সমস্যাগুলো লক্ষ্য করা যাবে বাস্তুর মধ্যে যেগুলো আপনার ক্ষেত্রে ভালো ঠিক নয়, সেই অনুযায়ী কিন্তু ফলাফল বলা যাবে এবং দেখা যাবে যে কারণে যে সমস্যাগুলো আসছে বাস্তুগত যে প্রমাণ, অর্থাৎ আপনাকে বলা যাবে এই কারণে এগুলো ঘটছে এবং প্রমাণ বলা যায়। যদি আপনার অগ্নিকোণে জলের ব্যবস্থা হয়ে যায় তাহলে পেটের সমস্যা তো অবশ্যই হবে, অর্থাৎ বাড়ির ম্যাক্সিমাম লোক কিন্তু শারীরিক সমস্যা পেটের সমস্যা ভুগবেনি। যদি দেখা যায় ঈশান কোণে ল্যাট্রিন বাথরুম বা চেম্বার করা হয়েছে শকপিট, তাহলে মানসিক সমস্যা থাকবেই এবং সামাজিকভাবে একটা মান সম্মান হানির জায়গা তৈরি করতে পারে। যদি পূর্ব অংশ, যদিও দেখুন 32টা জনের মধ্যে বেশ কিছু 5টি জনের ল্যাট্রিন বাথরুম করা যায়, শুধুমাত্র বায়ুকোণ বা পশ্চিম অংশ ল্যাট্রিন বাথরুম করা যায়, এটা ভুল কথা। বাস্তু মতে কিন্তু 5টি জায়গাতে বাথরুম ল্যাট্রিন করা যায়। অনেকে বলেন যে বায়ুকোণে ল্যাট্রিন বাথরুম করা যাবে, কোথাও নয়, কিন্তু অ্যাজ পার মডার্ন অ্যাস্ট্রোলজি বা বাস্তুশাস্ত্র সেখানে কিন্তু বৈদিক শাস্ত্রকে অবশ্যই বৈদিক জ্যোতিষ বা বৈদিক বাস্তুশাস্ত্র সেটাকে নিতেই হচ্ছে। এবং বর্তমানের সঙ্গে ম্যাচ করে দেখা যায় টোটাল 32টা জোন, তার মধ্যে 5টা জোনে কিন্তু ল্যাট্রিন বাথরুম করা যায় অ্যাজ পার বাস্তুশাস্ত্র। সেই অনুযায়ী দেখতে হবে আপনার কোন অংশে কি রয়েছে। ভুলবশত ধরুন আপনি ভাবছেন আপনার বায়ুকোণে বাথরুম হয়েছে ল্যাট্রিন বাথরুম, কিন্তু আদৌ সেটা নয়, সেটা দেখতে হবে হয়তো উত্তর অংশে চলে গেছে ওটা, তাহলে কিন্তু ডিস্টার্বনেস শুরু হবেই। যদি দেখা যাচ্ছে আপনি ভেবেছেন নর্থ দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম মাঝামাঝি, যাকে সাউথ সাউথ ওয়েস্ট ল্যাট্রিন বাথরুম করা যায়, সাউথ ওয়েস্ট অর্থাৎ সাউথ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম মাঝামাঝি অংশে ল্যাট্রিন বাথরুম করা যায় বাস্তুমতে। কিন্তু আপনি যেখানে করেছেন সেটা আদৌ সেই জোন পড়েছে কিনা দেখতে হবে। যদি ভুল জোন হয়ে যায়, ভুল অংশ হয়ে যায়, তাহলে কিন্তু ডিস্টার্বেন্স শুরু হবে অবশ্যই। অনেক সময় দেখা যায় আপনি ভেবেছেন তো ওইটা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অংশ বা সাউথ ওয়েস্ট, কিন্তু আদৌ দেখা যাচ্ছে সেটা সাউথ ওয়েস্টে পড়ে গেছে অংশটা, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতেই হবে। ঋণগত সমস্যা, পারিবারিক সমস্যা, হেলথের সমস্যা, আর্থিক সমস্যা, অনেকগুলো সমস্যা লক্ষ্য করা যাবে এক্ষেত্রে। যাই হোক, বাস্তুগত ব্যাপারটা কিন্তু আমাদের নজর রাখতেই হবে। বাস্তু সমস্যা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। আজকে অনেক রাত্রি করে লাইভে এসেছি, নিশ্চয়ই অনেকে লাইনে নেই বুঝতেই পারছি, যদি রাত্রি হচ্ছে আমি সময় পাই না, তাই
হঠাৎ করে লাইভে আসলাম একটু ফ্রি থাকার জন্য। এই সময়টা আমি চেষ্টা করলাম কিছু জানাবার জন্য। দেখুন, অ্যাস্ট্রো বাস্তু এক্ষেত্রে আমাদের প্রতিটা গ্রহ, যেমন 9টা গ্রহ রয়েছে, বাস্তুর যে চার্ট বা বাস্তু ক্ষেত্র, সেখানেও কিন্তু ওই 9টি ঘর এখানে কিন্তু করা যায়। কিরকম ভাবে করা যাচ্ছে, যদি আমরা ধরলাম একটা বাস্তু আয়তক্ষেত্র, এই বাস্তুকে আমরা যদি আয়তক্ষেত্র ধরি, এভাবে আয়তক্ষেত্র, একে আমরা মাঝামাঝি দুটো রেখা টানলাম, পূর্ব পশ্চিম দুটো রেখা পরপর সমান্তরাল ভাবে, অর্থাৎ আমরা টোটাল বাস্তুকে আমরা 2 ভাগ করলাম, দুটো রেখা দিয়ে 2 ভাগ হবে, কিন্তু 3 ভাগ, দুটো রেখা দিয়ে 3টি ভাগ হচ্ছে। সেভাবে আমরা কিন্তু আবার উত্তর দক্ষিণেও কিন্তু দুটো রেখা সরলভাবে টানলাম। তাহলে টোটাল দেখুন এখানে বক্স যেটা দাঁড়াচ্ছে 9টি দাঁড়াবে। তাহলে আমরা কিন্তু এইভাবে প্রতিটা ঘরে আমরা বাস্তুর অনুযায়ী গ্রহগুলোকে কিন্তু এখানে স্থান দিতে পারবো, এবং বাস্তু অনুযায়ী প্রতিটা গ্রহ যেমন থাকবে, প্রতিটা দেবতা থাকবে, প্রতিটা অংশের বিশেষ করে দেবতা থাকবে, ইষ্ট দেবতা থাকবে, প্রধান দেবতা থাকবে। সেই হিসাবে কিন্তু বাস্তুর বিভিন্নভাবে ভাইব্রেশন নির্ভর করে বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন গ্রহের দ্বারা পরিচালিত হচ্ছে। তাই যে দিকের অংশ যে গ্রহের দ্বারা চালিত, সেইভাবে তাকে রাখতে হবে। নেগেটিভ ভাবে গ্রহকে, নেগেটিভ ভাবে বাস্তুগত কোনো ভাইব্রেশন দেওয়া যাবে না। অর্থাৎ উত্তর অংশ যদি জল থাকে, সেখানে কিন্তু জলীয় ব্যাপারটাই রাখতে হবে, ওখানে অগ্নি সংযোগের ব্যাপার রাখা যাবে না। যদি পশ্চিম অংশে আপনার গোপালনের ব্যাপার থাকে, গোপালন, বা এখন তো বর্তমান যুগে গোপালন সবাই করেন না, কিন্তু সেই পর্যায়ে যদি থাকে, সেখানে কিন্তু আপনাকে কোনো অগ্নিয় ব্যাপার, আগ্নেয় বা অগ্নি সংযোগের ব্যাপার বা ল্যাট্রিন বাথরুমের জায়গা পশ্চিম অংশে ওই অংশ করা যাবে না। দক্ষিণ অংশ সেরকম জল অংশে রাখা যাবে না। প্রতিটা যে 5টি তত্ত্ব রয়েছে সেগুলোকে মেনটেনেন্স করতে হবে বাস্তুগত পদার্থ দিয়েই। মানুষ কিন্তু নিজের হাতে সবই তৈরি করতে পারে না, কারণ পৃথিবী থেকেই নিতে হচ্ছে উপাদানকে এবং পৃথিবীর জন্য বানাতে হচ্ছে। ধরুন বাড়ি তৈরি হচ্ছে, বাড়িতে উপাদান কি কি লাগছে? লোহা লাগছে, সিমেন্ট লাগছে, বালি লাগছে, ইট লাগছে, গুটি লাগছে, সবই কিন্তু পৃথিবীর দ্বারা তৈরি, এবং পৃথিবীর বিভিন্ন রকমের উপাদানের একটা কম্বিনেশনে কিন্তু তৈরি হয়েছে। এটা মানুষ তৈরি করতে পারে না। যদি লোহা বলছেন, লোহা তৈরি করছে, কিন্তু আদৌ আকরিকটা তৈরি করে করছে, আকরিকটা অটোমেটিকলি পৃথিবী দান করেছে আমাদের, ওটা অটোমেটিকলি তৈরি হয়ে আছে, সেটাকে মডিফাই করে নতুন ভাবে আরো কিছু প্রসেস করে হয়তো হচ্ছে, কিন্তু আকরিকটা তৈরি এটা কিন্তু অটোমেটিকলি হচ্ছে না। আকরিক অলরেডি পৃথিবীর মধ্যেই তৈরি হয়ে আছে। সেই আকরিককে আমরা সংগ্রহ করে তাকে বিভিন্ন রকমের ফরম্যাটিক সিস্টেমের মাধ্যম দিয়ে সেখানে কিন্তু একটা ভালো পর্যায়ে নিয়ে গিয়ে একটা লোহাতে আমরা রূপান্তর করতে পারছি। কিন্তু এই যে আকরিক, সেটা সৃষ্টি করতে কে পারবে? পারবে না। তাহলে সেরকম সিমেন্টও বিভিন্নভাবে বিভিন্ন উপাদানের মাধ্যমে তৈরি হচ্ছে, সেটা কিন্তু পৃথিবীর মধ্যেই রয়েছে। পাথর তো জানছেন, ন্যাচারাল পাথরকে তৈরি করতে পারে না কেউ, পৃথিবীর থেকেই পাওয়া যাচ্ছে। বালি তাই, ইট অবশ্যই মাটিকে পুড়িয়ে ইট হচ্ছে, বলার তো কিছু নয়। প্রতিটা জিনিস আমরা যে বাড়ি তৈরি করছি বা যাই করি না কেন, আমরা গাড়ি মোটর, আমরা যে গাড়ি বানাচ্ছি, ব্রিজ বানাচ্ছি লোহা দিয়ে, সেই লোহাটা কোথা থেকে? পৃথিবী থেকে আসছে। এটা পৃথিবী অর্থাৎ অর্থাৎ ভূমি অর্থাৎ বাস্তুপুরুষ যেখানে আছেন বসবাস করে বাস্তু, কিন্তু বাস্তুপুরুষ বলতে পৃথিবীর যে ভূগর্ভ ধরনী, তার মধ্যে অধিষ্ঠিত রয়েছেন বাস্তুদেব। অনেকে নাগ বলেন, অর্থাৎ বাসুকি নাগ এই হিসাবে বলা হয় থাকে। অর্থাৎ যখন বাস্তুপুরুষের আবির্ভাবে কিন্তু অনেক বড় ঘটনা রয়েছে, সেখানে নাগ ব্যাপার কেন আসলো, নাগ কিভাবে হচ্ছে সেটা রয়েছে। নাগ বন্ধন হয়ে যায়, অনেক সময় নাগ ছেদন হয়ে যায়, অনেক সময় বলা হয় এগুলো, কারণ নাগকে বারবার নিয়ে আসা হয়। নাগ অর্থাৎ সর্প, সেখানে কিন্তু একটা বিশেষ কাহিনী রয়েছে, এর আলাদা বিষয় যাচ্ছে, সেটা একটা অন্য পর্যায়ে বলা যাবে। কিন্তু মেন এই কথা যে আপনি বাড়ি তৈরি করছেন, সেখানে বাস্তুসম্মত অবশ্যই করতে হবে, কোন দিকে হবে, কোন সময় কোন দিকে করবেন। অর্থাৎ অনেক সময় পুরনো ব্যাপার রয়েছে, অনেকে এখন তো ডিজিটাল ভাবে কি করছেন যে বাস্তু অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে করে নিচ্ছে প্ল্যানিং, ঠিকই আছে, কিন্তু বাস্তু মতে কিন্তু জানা দরকার থাকবে। অর্থাৎ বাস্তু সম্বন্ধে বাস্তুবিদ অর্থাৎ বাস্তু দিয়ে যারা বাস্তু বিশারদ, তাদেরকে দিয়েও কিন্তু এটা চর্চা করিয়ে আপনার কোন অংশে কি হয় জানা দরকার থাকবে, সঙ্গে এটা করুন। বর্তমানে কিন্তু অনেক জায়গাতেই যারা ডিপ্লোমা কোর্স করছেন বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাস্তুর একটা কোর্স করানো হচ্ছে।
বিভিন্ন ইউনিভার্সিটিতে বলুন বা বিভিন্ন কলেজে বলুন, যেখানে আপনারা সিভিল ইঞ্জিনিয়ার পড়ছেন, সেখানে বাস্তুর কিন্তু একটা কোর্স করানো হয়ে থাকে প্যারালাল ভাবে, অর্থাৎ যাতে এটাও আপনাদের মধ্যে আইডিয়া থাকে। বাস্তুকে কখনো বাদ দিতে পারি না। তাই আমি বলবো, যখনই বাড়ি তৈরি হবে সঠিক বাস্তু মেনটেন করে, সঠিক বাস্তুসম্মত হবে যাতে বাড়িটা হয়, তার দিকে নজর রাখতেই হবে। কারণ একবার বাড়ি তৈরি হয়ে গেলে তাকে ভেঙে গুড়ে বারবার তৈরি করা সম্ভব হয় না, কারণ ভীষণভাবে খরচাদায়ক হয়। স্বাভাবিক, আপনি করুন, আমি করি, আপনি যাই করুন না কেন, খরচা তো হবে, এবং সেটাকে নতুন ভাবে ভেঙে করা মানে আবার বেশি খরচাদায়ক, সমস্যাদায়ক, কষ্টদায়ক। স্বাভাবিক, সবার ক্ষেত্রে তাই বলবো যে একবার যখন বাড়ি তৈরি হবে তার আগে একটু সময় নিয়ে কোনো বাস্তুবিদকে দিয়ে বিচার করিয়ে দেখে নিয়ে বাস্তু অনুযায়ী বাড়ি তৈরি করা উচিত। তাতে কিন্তু অনেকটা বাস্তুমুক্ত, বাস্তু দোষ মুক্ত হওয়া যাবে। বাস্তু দোষ থাকলে আপনি যাই করুন না কেন সহজে কিন্তু সেখান থেকে পরিত্রাণ পাওয়া বা শুভফল পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই বাস্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ। আবারও বলছি, বাস্তুকে ছাড়া সম্ভব নয়, কারণ বাসস্থান, বাস, ভূমি, যা কিছু বাস্তু, সবকিছুই বাস্তুর উপর নির্ভর। আমরা যা কিছু গড়ছি, তৈরি করছি, ভাঙছি, গড়ছি, সব বাস্তুর মধ্যে, অর্থাৎ পৃথিবী থেকে নিচ্ছি, পৃথিবীতেই সেটা বিলীন হচ্ছে সমস্ত কিছু। যে একে ছাড়া কিছুই নয়। এতে বাস্তুকে আমরা গুরুত্ব দিতেই হবে, বাস্তুকে আমরা ঠিক রাখার চেষ্টা অবশ্যই করব। কারণ কুণ্ডলী বা কুষ্টি বা যা কিছু হোক না কেন, ধরুন অনেকে হয়তো ভাববেন হস্তরেখা তো অবশ্যই শাস্ত্র, হস্তরেখা হচ্ছে অবশ্যই সামুদ্রিক শাস্ত্র, সমস্ত শাস্ত্রকে আমরা মান্যতা দিই, কিন্তু অনেকের ক্ষেত্রে বিচার করে দেখা যায় যে হস্তরেখা দিয়ে অনেক কিছু বলা যায়, বলা সম্ভব, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হবে কুণ্ডলী, কুণ্ডলীর থেকে গুরুত্বপূর্ণ হবে কিন্তু বাস্তু, আমার মতে অবশ্যই। কারণ বাস্তুকে কখনো চেঞ্জ করা যায় না, বাস্তুকে সরিয়ে ফেলা যায় না। বাড়িঘর এখন সরানো যাচ্ছে টেকনিক্যাল, এখন বর্তমান আধুনিক টেকনোলজিতে। আমরা ভাবতাম বাড়িটা সরিয়ে দিতে হবে, বাড়ি সরাতে হবে, অনেকে হাসতাম ছোট সময়, কিন্তু বর্তমানে কিন্তু বাড়িকে সরানো সম্ভব হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে বাড়িকে সরানো যাচ্ছে, কিন্তু ভূমিকে সরানো যাবে না। অর্থাৎ ভূমিকে হয়তো কেটে কিছু অংশ বাদ দিতে পারেন, কিন্তু ভূমিটা সরাতে পারবেন না, এটা সম্ভব হবে না। ভূমি ধস আলাদা বিষয়, কিন্তু ভূমিকে সরানো যাবে না। আপনি যেখানে আছেন, যে বাস্তু আপনার যে জমি, সেটাকে একটু তুলে নিতে পারবে না। বাড়িটা তুলতে পারবে হয়তো, বর্তমান যুগে যা চলছে হয়তো বাড়ি তুলে নিতে পারবে, কিন্তু ভূমিকে সরানো সম্ভব নয়। ভূমি থাকবে। সেরকম কুণ্ডলীর সময় টেবিলগুলো চেঞ্জ হতে পারে, বা কোনো সময় দেখা যাচ্ছে ভুলবশত কেউ লিখে ফেলেছে, টাইম টেবিল চেঞ্জ হতে পারে, কিন্তু ভূমি চেঞ্জ নেই। তাই একে মান্যতা দিতে হবে, গুরুত্ব অবশ্যই থাকবে এর মধ্যে। তাই প্রথমত হস্তরেখা যেটা বলতে চাইছিলাম, অনেকে প্রশ্ন করেন যে হাতই সব কথা বলে। অবশ্যই হাত কথা বলে, কিন্তু অনেকের ক্ষেত্রে তো হাত নেই। ঈশ্বরের কৃপায় হোক বা ঈশ্বরের আশীর্বাদ থেকে হয়তো কোনোভাবে ঈশ্বর সেখানে আশীর্বাদ করতে পারেননি, বা কোনোভাবে যাই হোক, ঈশ্বর, এটা খুবই খারাপ লাগে অনেকে হাত থাকে না, জন্মগ্রহণ করেন, সেটা অবশ্যই খারাপ, অনেক কষ্টদায়ক। যার ক্ষেত্রে ঘটুক না কেন, ঈশ্বর কৃপা যেন এরকম না ঘটে। কিন্তু অনেকের দেখা যায় হাত নেই, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় তাদের তাহলে হস্ত বিচার হবে কি করে? তাহলে ভাগ্যটা কি হবে ওনাদের এইভাবে হলো? কারণ তারা জন্মগ্রহণের সময় তাদের হাত না নিয়ে জন্মগ্রহণ হয়েছে, পঙ্গু হয়েছে, এই জন্য কষ্ট লাগে। অবশ্যই ঈশ্বর কৃপা করবেন পরবর্তী সময় যেন এইভাবে পঙ্গু থেকে যাতে পৃথিবী মুক্ত হয়, পঙ্গুত্ব থেকে পৃথিবী মুক্ত হয়। কিন্তু বলতে এটাই লাগছে যে অনেকেই বলেন যে হস্তরেখায় সর্বত্র কথা বলে, কিন্তু যাদের হাত নেই তাদের বিচার কিভাবে করবেন? তাদের বিচার কিভাবে হবে? তাদের ভাগ্যটা আপনি জানবেন কি করে? এতে শাস্ত্র অনেক রকম রয়েছে, শাস্ত্র ছাড়াও বিচার করা যায়। কি বিচার? সেটা আপনার বিবেকের বিচার। আপনি মানুষ হিসেবে কিরকম, মানুষের সঙ্গে থাকছেন কিভাবে, পরিবেশের সঙ্গে থাকছেন কি করে। যদি আপনার মনোবৃত্তি খারাপ হয়, আপনার কুষ্টি যদি 100% ভালো হয়ে থাকে, তাতে কিন্তু আপনি ভালোভাবে থাকতে পারবেন না। এতে বাস্তবের সঙ্গে চলতে হবে, বাস্তব কথা বলে চলতে হবে। আমি কিন্তু স্পষ্ট কথা বলার চেষ্টা করি, ভুল ভ্রান্তি ব্যাপার নয়। কাউকে বশীকরণ করা, 2 মিনিটে কাজ করে দেওয়া, এরকম কথা বলিও না, এবং বলি না, কখনোই বলি না। বাস্তবকে নিয়ে চলতে হবে, বাস্তব বাইরে নয়। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি কিন্তু বাস্তবে, জ্যোতিষশাস্ত্র হোক, যে শাস্ত্র হোক, বাস্তবের থেকে বাইরে নয়, বাস্তবের মধ্যে। অর্থাৎ যেখানে থাকবো সমাজকে নিয়েই কিন্তু বাস্তু হোক, অ্যাস্ট্রোলজি হোক, যে কোনো শাস্ত্র, যে কোনো ধর্ম, সমাজকে নিয়ে, সমাজের বাইরে কিন্তু নয়। তাই সমাজকে নিয়ে চলতে গেলে যে যে প্রয়োজনগুলো হয়ে থাকে, নিজেকে বিবেক বুদ্ধি দিয়ে চলতে হবে, বিবেকবান হতে হবে। কাউকে 5 মিনিটের জন্য ঠকানো যায়, সারা জীবন কিন্তু ঠকানো সম্ভব নয়। একদিন আপনার যে
ঠকানো, যেই ঠকান সেটা কিন্তু ধরা পড়বেই এবং সেটা মানুষের কাছে প্রকাশ পাবেই। এতে মানুষকে ঠকানো 1 মিনিটে 5 মিনিটে মনে হচ্ছে অনেক সোজা, কিন্তু সেটা কিন্তু নয়। একদিন সেটা ধরা পড়বে এবং মানুষ একদিন ঠকবে, দ্বিতীয় দিন ঠকবে না। এতে সত্য পথে থাকতে হবে, সত্য কথা বললে এবং শাস্ত্র মতে কথা বললে কোনো সমস্যা নেই। এতে ভুলবশত কাউকে কোনো কিছু একটা প্রতিকার, অনেক টাকা অনেক মূল্য দিয়ে কোনো কিছু করা, এটাও যদি কারো প্রবৃত্তি থাকে সেটাও কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু কখনো জ্যোতিষশাস্ত্র কিন্তু এভাবে বলেনি আপনি লাখ টাকা দিয়ে বিভিন্ন খরচা করে স্টোন ধারণ করুন তাহলে আমার প্রতিকার হবে। দেখুন, এই কথাগুলো বলার জন্য অনেকে খারাপ লাগবে, হয়তো অনেকেই বিভিন্ন প্রফেশন রয়েছেন, আমি কারোর বিরুদ্ধে নয়, কিন্তু কারোর বিরুদ্ধে নয়, যারা করছেন ভুলভাল তাদের কথা বলছি। দেখুন, প্রতিকার অবশ্যই কার্যকরী হয়, কিন্তু সব প্রতিকার সবার দ্বারা হয়ে ওঠে না। নিজেকে তান্ত্রিক ভেবে যান, তন্ত্রের কাজ করছেন, সবকে বিভিন্ন রকমের নিজের হাতে নিয়ে আসবেন, সেটা কিন্তু বাস্তবে কতটা সম্ভব সেটা ঈশ্বরই জানবেন। আর বর্তমানে তন্ত্র একটা সাধনার জায়গা, কিন্তু তন্ত্রকে কারো হাতের দ্বারা চালনা করা যায় না। আপনার তন্ত্রের প্রয়োগের মধ্যে কারো ভালো হয়ে যাবে, কাউকে আপনি খারাপ করে দেবেন, এটা সম্ভব নয়। এবং যদি কেউ করে থাকে প্রয়োগ, সেটা স্বাস্থ্যসম্মত নয়। এতে শাস্ত্রের বাইরে যদি কেউ কাজ করে, শাস্ত্রকে মান্যতা দিয়ে যদি না কাজ করা হয়, তো শাস্ত্রের আচারে ভুল। আপনি বিশেষ শাস্ত্রী লিখছেন, তাহলে সে শাস্ত্রীর যে প্রয়োগ কি করে সম্ভব হচ্ছে? শাস্ত্র জ্ঞান নেই আপনার, তো শাস্ত্রী হচ্ছেন কি করে? এই প্রশ্ন থাকবে। এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রতি প্রশ্ন নয়। যেসব শাস্ত্রীরা নিজেকে শাস্ত্রী লিখছেন কিন্তু শাস্ত্রের প্রয়োগগুলো করছেন ভুল করে, অর্থাৎ কোন শাস্ত্রে ভাবে কারো ক্ষতি করার কিন্তু ব্যাপার থাকে না। কারো ভাগ্য পরিবর্তন আপনার হাত দিয়ে হবে, এটাও কিন্তু শাস্ত্র মতো নয়। শাস্ত্র নতুন ভাবে কিভাবে পথ চলতে হয়, পথের প্রদর্শক হিসেবে কাজ করার জন্য পরামর্শদাতা হিসেবে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, জ্যোতিযুক্ত ঈশ অর্থাৎ ঈশ্বরের জ্যোতি, বাংলাতে ইংলিশে যদি বলে অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রো অর্থাৎ নক্ষত্র, লেজার মানে জ্যোতি বা কিরণ, অর্থাৎ নক্ষত্রের কিরণ বা পথ বা রাস্তা বা জ্যোতিষের পথ দেখানো, যারা দেখান তারাই হচ্ছে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী। তাহলে এটা নয় যে আপনার ভাগ্য কোন জ্যোতিষীর হাতে আছে, এটা কখনোই সম্ভব না। আমি বিশ্বাস করি না, আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বিশ্বাস করি না এটা যে কারো ভাগ্য কোনো অ্যাস্ট্রোলজারের হাতে থাকতে পারে, সম্ভব না। আমাকে নিজেকে কষ্ট করতে হয়, আমার নিজের যে জীবিকা, যে প্রফেশন, তার জন্য কষ্ট করতে হয়। এখন কটা বাজে দেখুন, রাত 11টা বাজে, আমি বসছি আমার প্রফেশন নিয়ে কাজ করছি, আমি ইচ্ছে হলে লাইভে আসবো, তাহলে এই যে কষ্ট, আমি তো ঘুমোতে পারতাম, কিন্তু কেন করছি? এই প্রফেশনকে ভালোবাসি বলে। তো বা বিভিন্ন জায়গায় চেম্বার করছি, বিভিন্ন যেতে হচ্ছে আসতে হচ্ছে, তাহলে বাড়িতে বসেই থাকতে পারতাম, আমি কিছু করতে পারতাম এখানে বসেই। যত করে অ্যাস্ট্রোলজার হোক, তাকে তো চেম্বার করতে হচ্ছে, ঘুরতে হচ্ছে, যেতে হচ্ছে, আসতে হচ্ছে, তাহলে তার পরিবর্তন তাহলে বাড়িতে বসে হতো, ম্যাজিকের মতো কিছু করতে হতো না। তাহলে যে যা কাজ করুক তার কর্ম করতেই হবে। এতে কর্ম সঠিক না করলে তার ফল পাওয়া যাবে না। এতে যে যা কর্ম করেন তার সেখানে তার বড় কর্ম অবশ্যই বড়। তা যে যা কর্ম করেন তার কর্মের প্রতি সম্মান থাকবে, যে যা কর্ম করেন সব কর্মের প্রতি সম্মান থাকবে। কর্ম না করে ফলের আশা করা যাবে না। কেউ যদি বলছেন যে আমি এবারে এইচএস দেব, বাচ্চাদের কথা বলছে যারা পড়াশোনা করছেন, এইচএস দেব, আমি প্রতিকার করে নিয়েছি, আমি চুপচাপ এখন ঘুমাবো, বইপত্র সব ব্যাগ গুছিয়ে রেখে দেবো, তাহলে কি তার রেজাল্ট ভালো হতে পারে? কখনোই সম্ভব নয়। এতে আপনার ইচ্ছে থাকবে ভালো রেজাল্ট করবো, তাহলে তার জন্য কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে, পড়াশোনার জন্য সম্ভবত পড়তে বসতে হবে, যা যা করার দরকার সেগুলো করতে হবে। অনেকেই ভাবছেন আমার প্রমোশন হচ্ছে না, বিভিন্ন পরীক্ষাগুলো দিচ্ছি, সেখানে আমরা ইন্টারভিউতে আসতে পারছি না, পরীক্ষায় পাশও করতে পারছি না, তাহলে কিছু প্রতিকার করে দিন যাতে ঠিক হয়ে যায়। প্রতিকার তো হবে, প্রতিকার হবে মানে প্রতিকার করা হবে, দেওয়া হবে, কিন্তু প্রতিকার কার্যকরী হবে কিনা, এই প্রতিকার কার্যকরী হবে আপনার উপর। আপনার নক্ষত্র স্টার কথা বলবে, অর্থাৎ আপনার নক্ষত্র কি চাইছে, এই নক্ষত্রকে জাগরণ করার জন্য, এই নক্ষত্রকে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু আপনার মন এবং আপনাকে ঠিক হতে হবে। আপনি চাইলেই কিন্তু সেই নক্ষত্র অ্যাক্টিভেট হবে এবং কার্যকরী জায়গা তৈরি করবে। আপনি ঘুমিয়ে থাকলে নক্ষত্র ঘুমিয়ে থাকবে, অর্থাৎ ঘুমানো থাকা বলতে অন্য কথা বলছি, অর্থাৎ আপনি যে অ্যাক্টিভেট না আনেন, মনের মধ্যে জোর না আনেন, নিজেকে পরিবর্তনের জায়গা না করেন, এই কথা বলছি। আপনি স্টোন পড়লেন বা কোনো প্রতিকার নিলেন, দিয়ে ঘুমিয়ে থাকবেন, তাহলে কিন্তু সেই প্রতিকার হবে না। সে যেখানে করেন, যার কাছেই করেন না কেন, আমি বাস্তব কথা বলার চেষ্টা করছি। এখানে অনেকে দুঃখ পান বা কষ্ট পান বা আনন্দিত হন, সেটা আলাদা বিষয়, আমার কর্তব্য হিসাবে আমি বলার চেষ্টা করলাম। দেখুন, জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করে অনেক জায়গাতে শোনা যায়, কারণ এটাই সুযোগ করে দেওয়া। অনেক জ্যোতিষ অ্যাস্ট্রোলজার আছেন এই সুযোগটা করে দেয় খারাপ যাতে লোক বলে, কারণ উনি খারাপ কর্মগুলো করে ফেলেন বলে।
লোভবশত যে প্রতিকারগুলো করা সম্ভব নয় সেগুলো করার জন্য ওনারা গ্যারেন্টি দিয়ে দেন, গ্যারেন্টি 200% গ্যারেন্টি, টাকা ফেরত। এই যে কথা, এই কথার মধ্যে কিন্তু অনেক গুরুত্ব লুকিয়ে থাকছে। অর্থাৎ গ্যারেন্টি দেওয়া যায় এরকম কোনো ব্যাপার থাকে না বর্তমানে কেন গ্যারেন্টি কেউ দিতে পারে না। যেখানে জীবনের গ্যারেন্টি নেই, ঈশ্বর চাইলেই সমস্ত কিছু সম্ভব, এটা অবশ্যই একটা কথা। কারণ যা কিছু ঈশ্বর চায় তাতেই সম্ভব হয়। যদি ঈশ্বর চান কারোকে মঙ্গল করবেন, ভালো করবেন, সেখানে কোনো বাধা আসবে না। তাই কথা রয়েছে, রাখে হরি মারে কে। হরি কিন্তু বর্তমান অর্থাৎ কলকি যুগের বা কলি যুগের কিন্তু বিশেষ নাম হরি। যেই হরি সেই কৃষ্ণ। তো সেক্ষেত্রে যদি ঈশ্বর অর্থাৎ ঈশ্বর যদি ঈশ্বর মনে করেন কাউকে ভালো রাখবেন, অবশ্যই ভালো থাকবে। সেখানে যাই সমস্যা আসুক না কেন সেখানে সমাধান অটোমেটিকলি হবে। যদি ঈশ্বর চান কাউকে খারাপ করতে, যদি ঈশ্বর চান না, ঈশ্বর কখনোই চান না কেউ খারাপ থাকুক। ঈশ্বর চান তার সবাই ভালোভাবে থাকুক, ঈশ্বর অবশ্যই চান। নিজের কর্মের ফল কিন্তু ভুগতে হয়, সেটা আলাদা বিষয়। অনেক কারণ অনেক কিছু ঘটনা ঘটে যায়, সেটা আলাদা বিষয়। নিজের কর্মের ফল অবশ্যই রয়েছে এই কর্ম, এবং যদিও পূর্বজন্মের ফল যদি শাস্ত্রের মধ্যে বর্ণিত থাকে বলা হয়, সেটা অনেকে বিশ্বাস করেন বা না করেন, সেটা আলাদা বিষয়। সুপ্রীতম বাবু অনেকদিন পর যোগাযোগ, ভালো আছেন নিশ্চয়ই। সুমন বাবু নিশ্চয়ই ভালো আছেন, যার দেখছেন ভালো লাগে। এত রাত্রে আপনারা দেখছেন তার জন্য খুশি লাগছে। আমি হয়তো একা বকছি সেটা নয়, যদি আমি প্রোগ্রামটা করছি কারণ সময় পেয়েছি বলে, একটু ইচ্ছে করছে বলার, আর আপনারা দেখছেন তাই আমাকে খুবই খুশি লাগছে যে আপনারা দেখছেন কষ্ট করে রাত জেগে। সুমন বাবু এবং সুপ্রীতম বাবু, শুভ নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, আপনাদের বছর ভালো কাটুক। তো যে বিষয়ে আসছিলাম, যে প্রতিকার মানেই কি পরিবর্তন, এই কথাটা আমি বিশ্বাস করি না। কারণ প্রতিকার কখন কার্যকরী হবে সেটা ঈশ্বর নির্দেশ করবেন এবং ঈশ্বরের উপর নির্ভর করবে। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে অর্থাৎ ইউনিভার্সের মধ্যে কিন্তু সমস্ত গ্রহ, সমস্ত নক্ষত্র, তাদের পরিচালনার দায়িত্ব যার উপর রয়েছেন এক ঈশ্বর। তো উনি যদি চান তাহলে কিন্তু আপনার গোচর হোক, দশাগত হোক বা যাইগত হোক, আপনার কিন্তু সেই ট্রানজিটের ফলাফল বা আপনার গ্রহগত ফলাফল সেটা কিন্তু পরিবর্তনশীল বা আপনার ক্ষেত্রে শুভদায়ক হতে পারে। সেটা কিন্তু কারো হাত দিয়ে হওয়া সম্ভব নয়। এবং আপনি যদি চান আপনার মন, অন্তরাত্মা এবং পরমাত্মা, এই যে লিঙ্ক, নিজের অন্তরে আত্মা অর্থাৎ নিজের অন্তরে যে হৃদয়ের মধ্যে যে ভগবান রয়েছেন বা আত্মা, তার সঙ্গে পরমাত্মা যদি লিঙ্ক করানো যায় তাহলে কিন্তু, অর্থাৎ অনেকে হাসবেন, লিঙ্ক বলতে কিন্তু ওই আমাদের ডি লিঙ্ক বা আমাদের অনলাইনের ওয়াইফাই লিঙ্ক, এটা কথা বলছি না। লিঙ্ক বলে যোগ, যোগ বলে মনের মাধ্যমে যোগ, আপনি ঈশ্বরকে ভক্তি করছেন সেই যোগের কথা বলা হচ্ছে, যোগ। তো সেক্ষেত্রে এই যোগ যদি তৈরি হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ইজিলি আপনি নিজেকে খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আনতে পারবেন। ধরুন কেউ খারাপ কাজে যুক্ত রয়েছে, বর্তমান যুগে অনেকে অর্থের লালসাতে, অর্থের প্রয়োজনে বা অর্থের লোভে বিভিন্ন রকম খারাপ কাজে যুক্ত হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে যদি খারাপ কাজে যুক্ত থাকেন তার ফল কিন্তু খারাপভাবে আপনাকে ভুগতে হবে, সেটা স্বাভাবিক। কিছুক্ষণের জন্য মনে হবে আপনাকে খুবই যে বাহ, খুব ইনকাম হলো, খুব ভালো কিছু পেলাম। সুজিত আচার্য অবশ্যই ওয়েলকাম, ভালো লাগলো অনেকক্ষণ দেখছেন আপনি ও প্রোগ্রাম। তপন বাবু আপনাকে স্বাগতম, দেখছেন এত রাত্রিতে প্রোগ্রাম দেখছেন, তার জন্য খুশি লাগছে। আমি একাই হয়তো কথাগুলো বলছিলাম কারণ একটু সময় পেয়েছিলাম বলে বলার চেষ্টা করছিলাম। যে বিষয়টা বলার চেষ্টা করছিলাম যে পরিবর্তন আমাদের হাতে কি ঈশ্বরের হাতে কি কোনো জ্যোতিষীর হাতে, এই বিষয় নিয়ে বলছিলাম। যদি অনেকগুলো প্রসঙ্গ আসছে বারবার করে, যদি আমি সময় পেয়েছি, যাই হোক বিভিন্ন প্রসঙ্গ এলোমেলো ভাবে আসছে, তার জন্য হয়তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। আমি মেন বিষয় হচ্ছে যে জ্যোতিষ জগতের মধ্যে জ্যোতিষ শাস্ত্রকে ভুল ব্যাখ্যা অনেকেই করার চেষ্টা করছেন, অর্থাৎ তার জন্য কিন্তু দায়ী হচ্ছে বিভিন্ন জ্যোতিষীরা। কারণ বিভিন্ন বললাম যে খারাপ কর্ম, অতিরিক্ত টাকার লোভ, অতিরিক্ত লোভে পড়ে গিয়ে মানুষকে বিভিন্ন প্রতিকার দিয়ে দিচ্ছেন, যে প্রতিকারগুলো দেখা যায় কার্যকরী জায়গা সম্ভব নয়। আমার কাছে অনেকেই আসেন, বর্তমান তো টাকার যুগ বলতে অনলাইনের যুগ, টাকা পয়সায় পাঠানোর যুগ, তো অনলাইন অনেকেই আসেন প্রতিকারের জন্য। প্রতিকার করে দিন, এটা করে দিতে হবে আপনাকে, এটা করে দিতে হবে, এই করে দিতে হবে, এটা করে দিতে কত টাকা খরচা পড়বে বলুন, কত টাকা রেমেডি লাগে বলুন, এই প্রশ্ন আসে। কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলি, আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেটা আমি বলবো, প্রতিকার আপনার পক্ষে কাজ করবে কিনা সেটা আমি বলবো। যদি মনে হয় প্রতিকারে কাজ করবে তাহলে প্রতিকার আমি দেবো, নাহলে কিন্তু প্রতিকার দেবো না। আপনার ক্ষেত্রে প্রতিকারের কাজ করবেন, আপনি যেখানে দেখাতে পারেন, হয়তো 5 জায়গায় দেখিয়েছেন কাজ হয়নি, এই কারণেই হয়নি যে আপনার প্রতিকারের জায়গা নেই, সেটা থাকতে হবে।
যদি আপনার কুণ্ডলিতে প্রতিকার জায়গা না থাকে তাহলে কিন্তু বিশ্বের কোনো জ্যোতিষী আপনাকে প্রতিকারের কাজ করাতে পারবে না। অবশ্যই সময় কথা বলে, ধরুন আপনার 5 বছর আগে প্রতিকার জায়গা তৈরি ছিল না, এখন তৈরি হয়েছে প্রতিকার জায়গাটা, তাহলে অবশ্যই কাজ হবে। তো আমি বলি আপনার সময় আসলে অবশ্যই প্রতিকারের জায়গায় কাজ হবে। আপনি এখনই যদি বলেন 5 বছর পরে কি হবে সেটা আমাকে এখনই করে দিন, সেটা সম্ভব নয়। প্রতিকারের কাজ তখনই হবে যখন আপনার সময় কথা বলবে, গ্রহগত গোচর হোক বা দশাগত হোক বা আদার্স যে কমিউনিকেশন তৈরি হয়ে থাকে। অবশ্যই সহজ করে একথা বলি, যখন খুশি যা কিছু নিজের মতো করে কিন্তু কারো প্রতিকার করে কাজ করে দেওয়া জ্যোতিষীদের মধ্যে সম্ভব নয়। আমি যেটা বিশ্বাস করি, এতে অনেক জ্যোতিষী হয়তো খারাপ মনে করবেন, ওনাদের থাকতে পারে, কার কি পারদর্শিতা রয়েছে সেটা ওনাদের ব্যাপার, সেটা আমি কারো মাপ করতে যাই না। আমার অভিজ্ঞতা যতটুকু তার দিয়ে বলার চেষ্টা করলাম, এবং যাদের অভিজ্ঞতা রয়েছে বা যারা প্রতিকার করতে পারছেন সেটা আরো উত্তম, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রতিকার যদি সম্ভব হতো তাহলে কিন্তু কিছুতেই হতো, অল্প কিছুতেই প্রতিকার হবে, লাখ টাকা খরচা করার প্রয়োজন নেই। আর যদি প্রতিকার না হয়, আপনি কোটি টাকা খরচা করলে প্রতিকার আসবে না। আপনি শুধু অ্যাস্ট্রোলজার পরিবর্তন করবেন, বছরে 4 জায়গা দেখাবেন, অ্যাস্ট্রোলজার পরিবর্তন করলে কিন্তু প্রতিকার হবে না। যদি প্রতিকার থাকে এক অংশে, প্রথমে যাকে দেখিয়েছিলেন সে যদি সঠিকভাবে প্রতিকারের ব্যবস্থা পরামর্শ দিয়ে থাকে তাহলে কিন্তু প্রতিকার জায়গা তৈরি করবে। আপনি শুধুমাত্র আপনার অসুখ হয়েছে, আপনি সঠিকভাবে ডাক্তার দেখাচ্ছেন 4 দিকে কিন্তু সঠিক ট্রিটমেন্ট নিচ্ছেন না, তাহলে রোগ সারবে না কখনোই, শুধু সময় নষ্ট হবে, টাকা খরচা হবে। যদি আপনি সঠিকভাবে একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান বা হাতুড়ি ডাক্তারের কাছে যান, সঠিকভাবে যদি রোগটা ধরা পড়ে যায় এবং সঠিকভাবে যদি তার মেডিসিন প্রয়োগ হয়, তাহলে দেখবেন অল্পতেই আপনি আপনার রোগ থেকে মুক্তি পাবেন এবং সুস্থ হতে পারবেন। আর যদি আপনি ভাবেন যে এখানে হচ্ছে না, ওখানে হচ্ছে না, এখানে যাই, সেখানে কিন্তু আপনি বারবার শুধু ডাক্তার পরিবর্তন করবেন, তখন কি রোগের জায়গাটা বাড়বে, সহজে কিন্তু ট্রিটমেন্টের জায়গা করে আগের মতো সুস্থতার জায়গায় ফিরে আসা মুশকিল হয়ে যায়। সেরকম জ্যোতিষশাস্ত্রের মধ্যেও তাই বলবো, যদি সমস্যা থাকে, রেমিডিয়াল সমস্যা দেখা যায়, রেমেডি করলে কাজ হবে, এরকম সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু অতি উত্তম ভাবে সঠিক প্রথমে যে পরামর্শ দেওয়া হয় বা প্রথমে যে দেখছেন উনি যদি অভিজ্ঞতাবান হয়ে থাকেন, অবশ্যই সেখান থেকে সম্ভব হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় আপনার প্রতিকারের জায়গাই নেই, অর্থাৎ কোনো প্রতিকার কাজ জায়গা করবেই না, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রতিকারের কাজের জায়গা নেই, এটা ভেবে নিতে হবে। আপনাকে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। এতে প্রতিকার মানেই কিন্তু আপনার হাতে নয়, ম্যাজিকও নয়, কোনো জ্যোতিষের হাতে ম্যাজিকও নয় যে আপনার প্রতিকার দিয়ে আপনার সমস্ত পরিবর্তন করতে পারবে। সেটা কিন্তু একদম সময় কথা বলবে এবং আপনার জন্ম ছক কথা বলবে, আপনার নক্ষত্র কথা বলবে এবং সর্বোপরি আপনার বাস্তু কথা বলবে। কারণ সবাই তো কোনো না কোনো বাসস্থান থাকছে, আপনি যেখানে থাকবেন সেটা। অনেকে বলেন ভাড়া বাড়ি, অনেকে কোয়ার্টার, অনেকে আবার বলছেন রেন্টাল বাড়ি বা বিভিন্ন রকম অফিসের বাড়ি, বিভিন্ন রকম বাড়ি বলেন। তো সেখানে কিন্তু আমি কথা বলবো, যেখানে বসত করেন অর্থাৎ বসতি, সেটাই বাস্তু। যেখানে আপনি আপনার বাসস্থান, আপনি যেখানে বাস করছেন সেটা আপনার বাস্তু। সেটা হতে পারে আপনার কোনো হোটেল, হতে পারে কোনো রেস্টুরেন্টের বা উপরে থাকছেন কোনো একটা কি বলবো একটা তাঁবু থাকতে পারে, মানে ওই দিনের জন্য, বা পৈতৃক বাড়ি হতে পারে, কোনো ফ্ল্যাট হতে পারে, যে কোনো জায়গায় যেখানে বাস করছেন সেটাই বাস্তু। সেটা আপনি 1 ঘন্টা থাকুন, 2 ঘন্টা থাকুন আর 100 বছর থাকুন, সেটাই বাস্তু। এটা অনেকে হাসি লাগবে যে আপনি লজে ভাড়া ছিলেন তাহলে বাস্তু কি করে হয়, না সেটা নয়, লজটা তো বাস্তুর মধ্যে রয়েছে। তাহলে যদি সেই লজের মধ্যে বাস্তু প্রবলেম থাকে তাহলে তার প্রভাব কিন্তু আপনার মধ্যে আসবে। সেটা যদি 1 দিন থাকেন তার প্রভাব আলাদা, আপনি 10 দিন থাকলে তার প্রভাব আলাদা হবে, 1 মাস থাকলে তার প্রভাব আলাদা হবে, যদি 1 বছর থাকেন তার প্রভাব আলাদা হবেই। কারণ আমরা এটা নিশ্চয়ই জানি, শ্মশান ভূমি বা বিশেষ বিশেষ কিছু খারাপ ভূমি রয়েছে, কিছু খারাপ স্থান রয়েছে, সেখানে ভাইব্রেশন সেইভাবে কাজ করে। তো যে অংশে যে ভাইব্রেশন রয়েছে সেই অংশে যেরকম সময় কাটাবেন তার ভাইব্রেশন আপনার প্রতি সেরকমই আসবে। কারণ একটা চুম্বক শক্তি, বাস্তুটা কিন্তু চুম্বক শক্তির মধ্যে। কারণ আমরা চুম্বককে উত্তর মেরু দক্ষিণ মেরু খুব সহজে জানতে পারি। চুম্বককে যখন দেখবেন আপনি, দুটো মেরুকে কিন্তু কখনোই অ্যাড করতে পারবেন না। অপোজিট মেরুকে কারেকশন করবে, অপোজিট মেরুকে কিন্তু বারবার কাছের দিকে টানবে, সেম মেরু কিন্তু কখনোই তাকে আসতে দেবে না কাছাকাছি। সেরকমই আপনার বাস্তুগত প্রবলেম থাকবে তখনই আপনি কিন্তু বাস্তুসম্মত যেটা খারাপ সেই বাড়িটা আপনার ক্ষেত্রে মানে কি বলবো আপনি চয়েস করবেন বা আপনার ক্ষেত্রে সিলেকশন হবে। আপনি ধরুন বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি চাইছেন বিভিন্ন শহরে যেখানে কর্মক্ষেত্রে রয়েছেন, আপনি দেখবেন আপনার লগ্ন চার্টের মধ্যে যদি রাহুর ক্ষেত্র খারাপ থাকে বা যে গ্রহগুলো খারাপ থাকবে সেই গ্রহের খারাপ স্থান বাস্তুর মধ্যে থাকলে সেই ঘরটা আপনার ক্ষেত্রে ইজিলি আপনাকে মনে হবে এটা খুব ভালো, এটাই আমি নেব।
এটাই আমার চয়েস হচ্ছে, আর কোনো দেখবো না, এটাই নেবো, খুব ভালো পেয়েছি, এটা মনে হবে, কিন্তু পরবর্তীকালে সমস্যা। সেরকমই এই প্রবলেমগুলো আসে। তো এইভাবেই বাস্তুকে কখনোই আমরা বাদ দিতে পারি না। বাস্তু অবশ্যই তার একটা নিজস্ব তার প্রভাব দিয়ে থাকে। যেটা বলছিলাম যে মেরু, ধরুন উত্তর মেরু দক্ষিণ মেরু যেভাবে হয়, বাস্তুর মধ্যে কিন্তু এই মেরু বা তার একটা ভাইব্রেশন অবশ্যই রয়েছে। উত্তর দিকে যে ভাইব্রেশন, দক্ষিণ দিকে ভাইব্রেশন আলাদা হবে, পশ্চিমে ভাইব্রেশন, দক্ষিণ ভাইব্রেশন অবশ্যই আলাদা হবে। তার প্রতিটি ভাইব্রেশন অনুযায়ী কিন্তু বাস্তুর মধ্যে থাকা দরকার এবং তার কার্যকতা আসবে। যেমন ধরুন একটা চুম্বকের মধ্যে কিছু প্যারেক বা লোহার কোনো ছোট ছোট ক্ষুদ্র দ্রব্য বা লোহার টুকরো চুম্বকের মধ্যে কিছুক্ষণ রেখে দিন, বা চুম্বকের ঘষাঘষি করুন, বা কিছুক্ষণ রাখুন, আবার নিন, আবার তুলুন, আবার দেখবেন ঘষাঘষি করুন, দেখবেন ওই যে লোহার টুকরোগুলো সেটা কিন্তু চুম্বক শক্তি অর্জন করেছে, অর্থাৎ সেই একটা ছোট ছোট লোহার টুকরো কিন্তু চুম্বক হয়ে গেছে। সেটা কিভাবে হয়, সে সায়েন্টিফিক অবশ্যই তার একটা কারণ রয়েছে, কিন্তু বাস্তুগতভাবে এরকমই একটা কারণ রয়েছে। খারাপ বাস্তুর মধ্যে যতক্ষণ আপনি থাকবেন, খারাপ বাস্তুর মধ্যে থাকবেন, আপনি বাড়িতে যাচ্ছেন, চাকরি থেকে আসছেন বা ডিউটি যাচ্ছেন, ফিরছেন, আবার থাকছেন, আবার যাচ্ছেন, আবার আসছেন, যাই করুন না কেন, আপনার মধ্যে কিন্তু ওই বাস্তুর যে নেগেটিভ ভাইব্রেশনটা সেটা কিন্তু অবশ্যই তার মধ্যে অ্যাড হচ্ছে, যুক্ত হচ্ছে। আপনি যদি দীর্ঘদিন থাকেন, তাই দেখবেন বাড়ির বিশেষ করে মহিলাদের সমস্যা বেশি বাড়াবাড়ি হয়। কারণ আমরা জানি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে, যখন অনেকেই কর্মরত, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাড়ির মহিলারা কিন্তু বাড়ির থেকে কম বেরোনো হয়, অর্থাৎ বাড়ির বিভিন্ন কাজেই ব্যস্ত, বা হাউস ওয়াইফ হয়ে অনেকে থাকেন, বা বাড়ির থেকে বিজনেস করা চলছে, ঠিক আছে। কিন্তু বর্তমান যুগে তাই দেখা যাচ্ছে যে বাড়িতে মহিলাদের কিন্তু শারীরিক সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। যদিও অনেকে হাসাহাসি করবেন কথাটা নিয়ে, কিন্তু বাস্তু সমস্যা কিন্তু এটা কারণ যে বাস্তু নেগেটিভনেস থাকবে, সেই বাস্তুর প্রভাব যে বেশিক্ষণ সেখানে থাকবে তার উপর প্রভাব অবশ্যই আসবে। এটা বাস্তু মতে এবং বাস্তুসম্মত কথা বলা হচ্ছে। এটা কোনো আমি ডাক্তারের মতো কথা বলছি না, এবং কোনো ইঞ্জিনিয়ারিং মতো কথা বলছি না, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র নিয়েই কথা বলছি। তো সবাইকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কুষ্টি অনেক সময় ভুল হয়, কুষ্টির টাইম অনেক সময় ভুল দেওয়া হয়, কুষ্টি অনেক সময় থাকে না, অনেক সময় সঠিক দিন জানা থাকে না, অনেক সময় রাত্রি 12টার পরে জন্ম হলে তার পরিবর্তন হয়ে যায়। কেউ হয়তো 30 তারিখ ধরে নিয়েছে ভুল করে, কেউ 29 তারিখ জন্ম আদৌ হয়েছে। অনেক সময় ভুল বানতে হয়, কারণ যে কথাটা মনে ছিল সেটাই লিখেছেন। আগেকার দিনে তো আর ঘড়ি দেখে ডাইরেক্টলি লিখতো না হয়তো, বা আরো যারা 20, 30, 40 বছর আগের কথা বলছি, তাদের সময় জন্মগ্রহণ যেগুলো হতো হয়তো সবগুলো হাসপাতালে হতো না, বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গাতে হতো। তো সেখানে তো ঘড়ি থাকতো না, বা দেখার সময় হতো না, বা জিজ্ঞাসা করতো কাউকে গিয়ে বা পরে, তখন কি 10-15 মিনিট ডিফারেন্স তো হয়ে যায়। তো এগুলো কিন্তু একটা ব্যাপার। এই জন্য বাস্তুর গুরুত্ব অনেক বেশি। অ্যাস্ট্রো বাস্তু অর্থাৎ আপনার কুণ্ডলী কি কথা বলছে, সঙ্গী বাস্তু, এবং যদি কুণ্ডলী নাও থাকে, বাস্তু দিয়ে কিন্তু অনেক কিছু সম্ভব হয়। আপনার ক্ষেত্রে কোথায় কি প্রবলেম সেগুলো অবশ্যই বলা যায়। তাই বাস্তুর উপর গুরুত্ব দিতে হবে, এবং বাস্তু মতে আমাদের সমস্ত কাজকর্ম নির্ভর করবে। বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে, রোজগার থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, মেন্টালি যে অবস্থা, মানসিক অবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য, সমস্ত বিষয় কিন্তু অবশ্যই নির্ভর করে বাস্তু। যদি কোনোভাবে ঈশান কোণ ডিস্টার্ব তৈরি হয়ে যায়, অর্থাৎ ঈশান কোণে ভুলবশত ভাবে সিঁড়ি যদি হয়ে থাকে, সিঁড়ি বিশেষ করে যদি ল্যাট্রিন বাথরুম হয়ে যায়, সেই বাস্তু ভীষণভাবে ডেঞ্জারাস হয়ে যায়। কারণ সমস্ত বাস্তুর কিন্তু রেমেডি হয় না, বাস্তুর মেন সমস্যাগুলোকে রেমেডি দিয়ে কভার করা যায় না। এখন বর্তমানে অনেকে নীল, লাল, সাদা ফিতে লাগাচ্ছেন, কালার করছেন, কিন্তু আদৌ বাস্তুর সমস্যা বাস্তুই সমস্যা। অর্থাৎ বাস্তুর সমস্যা বাস্তুকে পরিবর্তন না করে, তাকে মডিফাই করে তার বাস্তুর যে সমস্যা সেখানে তুলে ধরতে হবে। অর্থাৎ যেখানে বাস্তুর সমস্যা সেখান থেকে বাস্তুর সমস্যাকে তুলে ফেলতে হবে। অর্থাৎ যদি আপনার উত্তর অংশে, উত্তর পূর্ব অংশে যদি সিঁড়ি থাকে, সেই সিঁড়ি রাখলে কিন্তু বাস্তুর সমস্যা বাড়বেই। সেটাকে যাই রেমেডি দিন না কেন, সেটা কখনোই সঠিক হবে না। আপনার যদি দক্ষিণ পশ্চিম অংশে ল্যাট্রিন বাথরুম হয়ে যায়, বা রান্নাঘর হয়ে যায়, বা মেন দরজা, এন্ট্রান্স, প্রধান মুখ্য দরজা হয়ে যায়, তাহলে সেই সমস্যা কিন্তু আসবেই। সেটা ওই সময়গুলো জ্যোতির্নাশ করানো হয়, যত ওটা রেখে করে অন্যান্য কোনো ছোটখাটো রেমেডি দিয়ে কিন্তু এই সমাধান সম্ভব নয়। প্রপার রেমেডি অর্থাৎ তাকে প্র্যাকটিক্যালি পরিবর্তন করাতে হবে, বাস্তব পরিবর্তন করতে হবে। অর্থাৎ যদি ল্যাট্রিন বাথরুম থাকে তাকে বন্ধ ইমিডিয়েট করতে হবে, যদি প্রধান দরজা থাকে তাকেও বন্ধ করতে হবে। অনেকে হাসবেন যে আমার ফ্ল্যাটে তো ওই দরজা ছাড়া দরজা নেই, তাহলে যাবে কি করে?
তাহলে আপনার সমস্যা থাকতে হবে, স্বাভাবিক। কেউ হয়তো অনেক কষ্ট করে লোন টোন করে ফ্ল্যাট কিনেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওই অবস্থায় সমস্যাগুলো রয়েছে, তাহলে কি করা যায়? দেখুন, এবার আপনাকে হয়তো হাসি খুশি দেওয়ার জন্য বলার জন্য বললাম, হ্যাঁ ঠিক আছে কিছু ব্যবস্থা করা যাবে, কিন্তু আদৌ কি সম্ভব হয় না? আদৌ সম্ভব হয় না। যদি বাস্তুগত বিভীষণভাবে মেন প্রবলেমগুলো থাকে, সেগুলোকে রিকভারি করে দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। এতে যার প্রবলেমগুলো রয়েছে, যদি বাস্তুতে উনি এভাবেই থাকেন, তাহলে কিন্তু সমস্যা থাকবে। সেটা হয়তো পুজো অর্চনা কিছু উপায় করলে কিছুটা হয়তো রেমেডিয়াল কিছুটা কাজ করতে পারে, কিন্তু পুরোপুরি কখনোই সম্ভব নয়। এতে এই জন্যই বলছি বারবার করে যে যখনই ফ্ল্যাট বাড়ি কিনছেন, বাড়ি বানাচ্ছেন বা জায়গা কিনছেন, অবশ্যই কোনো না কোনো বাস্তুবিদকে দেখিয়ে বাস্তুসম্মতভাবে জায়গাটা কেনার চেষ্টা করুন। আপনার প্রয়োজন মতো, আপনার খুশি মতো, যাকে ভালো লাগবে আপনার কাছাকাছি সঠিক লোককে দিয়ে বাস্তুটা অবশ্যই বিচার করিয়ে তারপর জায়গাপত্র কিনুন বা ফ্ল্যাট কিনুন, তারপরে বাড়ি তৈরি করুন। তাহলে দেখা যাবে বাস্তু থেকে অনেকটা আপনি বাস্তু সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ বাস্তু সমস্যা থেকে মুক্তি পেতে গেলে অনেক সমস্যা আসে। কারণ হঠাৎ করে কোনো যদি বাস্তুর প্রবলেম হয়ে যায় বা ভুলগতভাবে আপনার নির্মাণ কার্য হয়ে যায়, সেই নির্মাণকে অর্থাৎ ভেঙে করে আবার নতুনভাবে পুনর্নির্মাণ করা খুবই কষ্টকর এবং সেটা সময় সাপেক্ষ, খরচাবান এবং সম্ভব হয়ে ওঠে না। কারণ বিভিন্ন রকম প্লেসে বিভিন্ন রকম ঘরবাড়ি সেগুলো তৈরি হয়ে যাওয়ার পরে সেগুলো নতুন করে বানানো, সেটা ভীষণ যেমন খরচাপ্রবণ এবং সেটা সমস্যাদায়কও বটে। তাই যাদের হয়েছে, কিন্তু যারা এখনো প্ল্যানিং করছেন বাড়িঘর তৈরি করবেন, ফ্ল্যাট তৈরি করবেন বা মডিফাই করবেন, তারা কিন্তু বাস্তুসম্মত করার চেষ্টা অবশ্যই করুন। এই আমার অনুরোধ বলুন বা পরামর্শ বলুন। তাই নতুন বছরের এই 3 দিন অর্থাৎ 3 তারিখ, এই জাস্ট একটু পরে 4 তারিখ হবে, এখনই বললাম কারণ এই বছর অনেকের ক্ষেত্রে বাড়ি নির্মাণের যোগ রয়েছে। অর্থাৎ যাদের গত বছর বাড়ি প্ল্যানিং তৈরি হয়েছিল, সেই প্ল্যানিং গুলো অনেকে ভেস্তে গেছে বা হতে পারেনি কোনোভাবে। এবছর কিন্তু মঙ্গলের যোগ, অর্থাৎ 2025 সালে কিন্তু মঙ্গল কার্যকরী করবে। এক্ষেত্রে মঙ্গল জমি জায়গা নেবে, কেনাকাটা করাবে, জমি জায়গা লেনদেন করাবে। ধরুন অনেকে বলে জমি কিনবো না বেচবো, কি যোগ রয়েছে? অবশ্যই জমি সংক্রান্ত লেনদেন আমি বললাম, জমি বেচা বা কেনা দুটোই। কারণ আপনি যখন কিনবেন, কেউ তো বিক্রি করবে, তবে তো আপনি কিনবেন। এতে জমি সংক্রান্ত লেনদেন হওয়ার যোগ রয়েছে এই বছর। অবশ্যই যেগুলো গত বছর হয়ে ওঠেনি, জমি সংক্রান্ত লেনদেন অর্থাৎ কেনা বেচার ব্যাপারটা পেন্ডিং ছিল, এবছর কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে। এবং আরেকটা সাবধানতা অবলম্বন করতে হবে যে জমি জায়গা সংক্রান্ত কেনা বেচার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতে পারে, অর্থাৎ দালাল চক্রের মধ্যে পড়ার চেষ্টা করবেন না, নিজেকে অ্যাভয়েড করবেন বা যত সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করবেন। কারণ এই জন্য আপনাকে ফ্রড হতে পারেন, জমি জায়গার সঙ্গে কেনা বেচাতে ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু এই বছর বিশেষভাবে দেখা যেতে পারে। তাই মামলা মোকদ্দমা হতে পারে, অকারণে আইনি ঝামেলা হতে পারে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবছর। যেরকম মঙ্গল আপনাকে জমি জায়গা দেবে, সেরকম মামলা মোকদ্দমা এবং সমস্যাদায়ক জায়গা তৈরি করতে পারে। এগুলো কিন্তু নজর রাখতে হবে। আজকে বাস্তু নিয়ে পড়ার চেষ্টা করলাম, অন্য বিষয়ে আসলাম না। কুণ্ডলী দেখার ব্যাপারটা অন্য ব্যাপার দেখবো। তো সময় সাপেক্ষের ব্যাপারে আজকে জাস্ট 12:15 বাজতে গেল, অনেকটা গভীর রাত্রি হয়েছে। তো অনেকে দেখছেন, তার জন্য ধন্যবাদ। যারা এখনো দেখছেন বা দেখলেন প্রোগ্রাম, তাদেরকে অনেককে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা পরে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। আগামভাবে আমি চেষ্টা করলাম কিছু অংশ তুলে ধরার জন্য। পরবর্তী সময় আবার লাইভ নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ সময়ের অপেক্ষা, সময় পাই না, মেন কথা এটা। কারণ অনেক বিশ্বাস করবেন যে সময় কেন পান না, অনেকেই লাইভ করছেন, অনেকেই প্রোগ্রাম করছেন। দেখুন, আমি কোনো ইউটিউবার নয়, আমি ফেসবুকে বিভিন্ন রকম ভিউজ বাড়াবার জন্য নয়। জাস্ট অনেকে অনুরোধ রয়েছে যে আপনি টুকটাক মাঝে মধ্যে ফেসবুকে বা অনলাইনে আসার চেষ্টা করুন, টুকটাক দেখতে সাহায্য পাবো, অনেকটা হেল্প হবে বা জানতে পারবো, সেই হিসাবে অনেকে অনুরোধ নিয়ে কিন্তু আসা। আমার কিন্তু এটা মোটিভেট, আমার কিন্তু লক্ষ্য নয় যে আমি ফেসবুকে অনেক ভিউ বাড়াবো বা ইউটিউবে অনেক ভিউ বাড়াবো, সেখানে ইনকাম করার জায়গা, সেটাও কিন্তু নয়। কারণ বাস্তবে আমি যে জায়গায় রয়েছি সেখান থেকে আমি সময় করতে পারি না। অনেকে বিশ্বাস করুন বা না করুন, কারণ সময় বর্তমানে মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কমে গেছে। কারণ কাজ এত বৃদ্ধি পেয়েছে, যদিও আগেকার মানুষ হেঁটে চলে, পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় যেতে পারতেন, গন্তব্যস্থল ফিরে আসতেন, বিভিন্ন জায়গায় কার্যকলাপ করতে পারতেন। কিন্তু এখন গাড়ি, 4 চাকা, ট্রেন সমস্ত হয়ে গিয়েও কিন্তু মানুষের মধ্যে সময় কমে গেছে। এটা মানুন বা না মানুন, সময় কিন্তু মানুষের হাত থেকে অনেকটা কমে গেছে বলতে। কারণ আনুষঙ্গিক কাজকর্ম অনেক বেড়ে গেছে। তো সেই হিসাবে আমি সময় করে আসি, কখন আসি কখন ঠিক থাকে না, চেষ্টা করি অবশ্যই। এতে অনেকে রাগ করুন বা যাই বলুন না কেন, আর আমি কোনো ভিউজ বাড়াবার জন্য আসি না, এবং এক্ষেত্রে ইউটিউবার হিসাবেও কোনো ইনকামের আমার মতলবও নেই ক্ষেত্রে। কারণ না হলে কিন্তু অনেকদিন আগে হয়তো
সাবস্ক্রাইবার নিয়ে বা মনিটাইজ করে সেখানেও ব্যাপার থাকতো, সেটা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমার যে বিষয় নিয়ে আমি রয়েছি সেই বিষয় নিয়ে কিছু তথ্য তুলে ধরা, মাঝে মধ্যে কিছু তথ্য সময় পেলে দেওয়া, এটা আমার মেন উদ্দেশ্য। সেখানে যদি কেউ জানতে পেরে টুক 1% যদি কেউ উপকৃত হন, সেটা আমাকে আনন্দ লাগবে। কিন্তু এটা নয় ভুল তথ্য লক্ষ লোকের মধ্যে ছড়িয়ে দিয়ে ভুলভাবে কাউকে বিভ্রান্ত করা, সেটা উদ্দেশ্য নয়। সঠিক তথ্য যদি 1% লোক চান, 1% লোক বিশ্বাস করেন, সঠিক তথ্য নিয়ে উপকৃত হন, সেটা আমাকে খুশি লাগবে এবং অনেকটা নিজেকে ভালো মনে লাগবে। তারপরে এটা নয়, অনেকে লাখ লাখ ভিউজ হয়, কোটি কোটি না হলে লাখ লাখ তো ভিউজ হয়, অনেকে দেখা যায়। তাদের ক্ষেত্রে ভুল ভ্রান্তি খবর দিয়ে কাউকে বিভ্রান্ত করার থেকে একজন লোক উপকৃত হোক সঠিকভাবে, তাতে আমি খুশি। যাই হোক, অনেক রাত্রি হয়েছে, শুভরাত্রি, সবাই ভালো থাকুন। নতুন বছর সবার ভালো থাকুক, ভালো কাটুক এবং সুস্থ থাকুন। নমস্কার।